আরেকবার ইতিহাসের দোরগোড়ায় বাংলাদেশ। সাফ অনূর্ধ্ব-19 নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে লাল সবুজের মেয়েরা। টানা দাপুটে পারফরমেন্সে শিরোপার মঞ্চে এবার বাংলাদেশের সামনে চির প্রতিদ্বন্দ্বী ভারত। দুই প্রতিবেশীর এই মহারণ শুরু হবে শনিবার বাংলাদেশ সময় দুপুর 2:15টায়। এ নিয়ে আরও থাকছে জুবাইর নূরের প্রিভিউ রিপোর্টে। ফাইট করার মতো সবার মেন্টালি প্রিপারেশন আছে। ইনশাল্লাহ আমরা ফাইনালে ভালো কিছু করব। আর মাত্র এক ম্যাচ, আর মাত্র 90 মিনিট, তারপরেই ইতিহাসের আরেকটা সোনালী অধ্যায়। হিমালয়ের কোলে লেখা হতে পারে বাঘিনীদের সাহসী কবিতা, তবে লাল সবুজ কালিতে লেখা সেই কবিতায় বিরাম চিহ্ন হওয়ার ছক কষছে চির প্রতিদ্বন্দ্বী ভারত। টুর্নামেন্ট জুড়ে চোখ ধাঁধানো ফুটবল, একের পর এক গোল আর অদম্য মানসিকতা নিয়ে ফাইনালে টিকিট কেটেছে বাংলার কিশোরীরা। ভুটানকে 1 ডজন দিয়ে শুরু, এরপর ভারতের বিপক্ষে স্মরণীয় জয়। গ্রুপ পর্বেই যেন ফাইনালের বার্তা দিয়ে রেখেছিল বাংলাদেশ। আত্মবিশ্বাসের সেই জোয়ার ধরে রেখেই নেপালের বিপক্ষে স্বাগতিকদের মাঠে দাঁড়িয়ে রীতিমতো ঝড় তোলে বাংলার আক্রমণ ভাগ। রাউন্ড রবিন এই পর্বে টানা 3 ম্যাচে ক্লিনশিট, তার উপর স্কোরবোর্ডে 18 গোলে লাল সবুজ উৎসব। 18 গোল, শূন্য জবাব, এক বার্তা। এবার আর শিরোপা ভাগাভাগি নয়, এবার শিরোপায় বসবে বাংলার মেয়েদের চ্যাম্পিয়ন সিলমোহর। 2024-এর অনূর্ধ্ব-19 সাফে পেনাল্টি নাটকীয়তার পর ঘটেছিল এমনটাই। শিরোপা সেবার জিতেও হয়নি জেতা। কিন্তু ফাইনালের আগে বাংলাদেশের সবচেয়ে বড় যুদ্ধটা যেন শুরু হয়েছে মাঠের বাইরেই। শিরোপার মঞ্চের ঠিক আগ মুহূর্তে দলকে ঘিরে আছে উদ্বেগের মেঘ। অনুশীলনের সীমাবদ্ধতা, বাজে প্রশিক্ষণ মাঠ আর একের পর এক খেলোয়াড়দের চোট। যেন ট্রফির পথে সবচেয়ে কঠিন বাধা প্রতিপক্ষ নয়, বরং পরিস্থিতি। কোচ পিটার বাটলারও সতর্ক, শিষ্যদের নিয়ে অতিরিক্ত ঝুঁকি নিতে নারাজ তিনি। তাই যতটা সম্ভব অনুশীলন কমিয়ে দিয়েছেন, কারণ চোটের উপর চাপ বাড়লে স্বপ্নের ফাইনালটা যে দুঃস্বপ্ন হয়ে যেতে পারে। আমরা যতটা সম্ভব অনুশীলন সীমিত রাখার চেষ্টা করেছি। দুর্ভাগ্যজনকভাবে প্রশিক্ষণ মাঠের অবস্থা ভালো নয় এবং এটি উপযুক্ত নয়। আমি জানি অন্যান্য দেশগুলো এ বিষয়ে তাদের উদ্বেগ প্রকাশ করেছে। আমাদের দলে বেশ কয়েকজন খেলোয়াড় চোট পেয়েছে। আমার প্রথম এবং প্রধান লক্ষ্য হলো মাঠে একটি সুস্থ খেলোয়াড়দের দল নামানো। এটা খুব জরুরি যে আমরা যেন চোটের ওপর আরও চাপ না দিই। ভারত বধে বাড়তি দায়িত্ব বাংলাদেশের নতুন গোল মেশিন আলপি আক্তারের কাঁধে। আসরের প্রতিটি ম্যাচে জাল কাঁপিয়েছেন আলপি। 3 ম্যাচে 7 গোল, সাথে আবার 2 হ্যাটট্রিক। শেষ ম্যাচেও দরকার সেই ধারাবাহিকতা। চোট আর প্রতিকূলতার মাঝেও কি উড়বে লাল সবুজের বিজয়ের পতাকা? দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে নামবে 52,000 বর্গমাইলের স্বপ্নযাত্রা। সেই স্বপ্নকে সত্য দেখতেই অপেক্ষার প্রহর গুনছে গোটা দেশ। জুবাইর নূর, 71। নিজের হারানো ফর্ম খুঁজে বেড়াচ্ছেন গোলকিপার মিতুল মার্মা। সিঙ্গাপুর ম্যাচেই ফিরে পাওয়া যাবে তার পুরনো ঝাঁজ, সেই উদ্দেশ্যেই নিচ্ছেন নতুন তালিম। জানালেন কেন মাঠে মানসিকভাবে পিছিয়ে পড়ছে লাল সবুজরা। হঠাৎ করেই বদলে যাওয়া ফুটবল জোয়ারে খানিকটা চ্যালেঞ্জ, মাঠ ভর্তি দর্শক। তবে চাপ নয়, দর্শকদের ভালোবাসায় এগিয়ে যাবে বাংলা, সেই প্রত্যাশার কথা জানিয়েছেন এই তরুণ তুর্কি। মিতুল মার্মার ভাবনা শুনেছেন হাসান সজীব। নেই লিগের খেলা, জাতীয় দলের ব্যস্ততা, ফাঁকা সময় পাহাড়ের বুকে নিজেকে খুঁজে ফেরা, প্রকৃতির কোলে মানসিক শান্তির সন্ধানে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের গোলকিপার মিতুল মার্মা। পাহাড়ের শান্তি খুঁজলেও মাঠের সাম্প্রতিক সময়টা ভালো যাচ্ছে না তরুণ গোলরক্ষকের। গেল বছর ভাই হারানোর মতো হারিয়েছেন নিজের চেনা ফর্ম, তাতে সমালোচনা হজম করেছেন বেশ। অবশ্য সেই সমালোচনায় নুয়ে পড়েননি, ভুল থেকে শিখছেন। সিঙ্গাপুর ম্যাচেই নতুন মিতুল মার্মাকে দেখা যাবে সবুজ গালিচায়। স্পেশালি আপনি নিজেকে নিয়ে কোথাও কাজ করছেন কিনা, যে জায়গাটায় মনে হয়েছে একটু খানিকটা পিছিয়ে, সেটা তো অবশ্যই আপনার গোলকিপার পজিশনটা হচ্ছে অনেক সেন্সিটিভ একটা পজিশন। তো এখানে মিস্টেকের কোনো জায়গা নেই। অনেক সময় পরিস্থিতির কারণে সিচুয়েশনটা অন্যরকম হয়ে যেতে পারে এরকম। তো গোলকিপারের যতটুকু মিস্টেকগুলো কম করা যায়, তো ওই হিসেবে আমি প্রিপারেশন নিচ্ছি। এছাড়া শুধু ন্যাশনাল টিমে না, আমার ক্লাবের সামনে খেলা আছে, তো যতটুকু আগায় নিয়ে যেতে পারি এবং কি ইমপ্রুভ করতে পারি নিজেকে, এটাই। হঠাৎ করেই দেশের ফুটবলে বইছে জোয়ার। ঘরোয়া লিগে হারিকেন দিয়ে দর্শক খুঁজে না পাওয়া গেলেও জাতীয় দলের খেলায় গ্যালারিতে পা ফেলার জায়গা পাওয়া যায় না। মাঠের পারফরমেন্সে দর্শক উপস্থিতিও বড় চাপ তৈরি করছে বাংলাদেশকে, যদিও সেটা এখন মানিয়ে নিয়েছে লাল সবুজ। আমরা সচরাচর ঘরোয়া লিগেই বেশি টাইম পাই, তো আমরা ঘরোয়া লিগ খেলি পুরো বছর। তো ওইখানে যদি ওই হিসাব চিন্তা করেন, ওইখানে দর্শক খুবই কম থাকে। তো ওইখান থেকে আমাদের ঘরোয়া লিগ থেকে যখন আমরা ইন্টারন্যাশনাল পর্যায়ে কোনো ম্যাচ খেলতে যাই, ওখানে আসলে দর্শকের চাপ একটু বাড়তি একটা দেয়। তো এই বিষয়টা আমার মনে হয় সাইকোলজিক্যালি এইভাবে একটু হালকা ডিফারেন্স তৈরি করে। তো
এখন আমরা বেশ কিছু ম্যাচ খেলেছি, এখন হয়তো ওই বিষয়টা আসলে কাজ করবে না, কারণ আমাদের দর্শক যারা আছেন তারা আমাদেরকে নিয়েই মানে পুরো ম্যাচ জুড়ে হচ্ছে এই সাপোর্ট দিয়ে থাকেন। তো এটা এখন মনে করি এটা আমাদের আরেকটা স্ট্রেংথ, এটা আমাদের জন্য একটা চাপ না, এটা বড় শক্তি। হ্যাঁ জি, ফুটবলে জোয়ার বইছে কেবল জাতীয় দলেই, কিন্তু আফসোস বদলায়নি ঘরোয়া লিগের দুরবস্থা। বাংলাদেশ ফুটবল লিগের মান ঠিক না হওয়ায় বারে বারে ক্যাম্পে ছুটি দিতে হয় ক্লাবগুলোকে, যার প্রভাব পড়ছে ফুটবলারদের ওপর। আসলে এটা একটু ডিফিকাল্ট। তো আপনি একটা রিদমে থাকতেছেন, তারপরে আবার ব্রেক হচ্ছে বা তারপরে আবার ফিরতে হচ্ছে, এটা আসলে ডিফিকাল্ট। একটা ওয়েতে যখন আপনি থাকবেন তখন ইজি হয়ে যায়, যে আমাদের একটা প্রিপারেশন থাকে, যে একটা টার্গেট থাকে। আমরা 1 মাসের আমাদের খেলার সময় আছে, তো 1 মাসে আমরা কি করতেছি এটা একটা রিদম থাকে। যখনই কোনো সময় যদি ব্রেক হয়ে যায়, ট্র্যাক থেকে সরে যায় আর কি। আপনাদের সচরাচর আমরা গ্যাপ পাই হচ্ছে ফিফা উইন্ডো আর হচ্ছে ফার্স্ট লিগ আর সেকেন্ড লিগ এর মধ্যে। তো এখন হচ্ছে বিভিন্ন পরিস্থিতির কারণে হয়তো লিগ এগোচ্ছে বা এগোতে পারছে না, এরকম একটা পরিস্থিতির মধ্যে যাচ্ছে, যার কারণে ক্লাবগুলা ক্যাম্প করতেছে, দেন আবার ছুটিও দিতে হচ্ছে, আবার ক্যাম্প করতে হচ্ছে। এটা একটু বিষয়টা অন্যরকম হয়ে যাচ্ছে আর কি। হাসান সজীব, ৭১। অনেক নাটকীয়তার পর অবশেষে শনিবার মাঠে গড়াচ্ছে টি-20 বিশ্বকাপের এবারের এডিশন। এই ফরম্যাটের যাত্রা শুরুর পরে এটাই প্রথম আসর, যার শুরু হওয়ার আগেই জন্ম দিয়ে গেছে একের পর এক নাটকীয়তার। ভারত আর শ্রীলঙ্কার যৌথ আয়োজনে এবারের বিশ্বকাপে আরও অনেক দিক দিয়েই আলাদা। রিপোর্টে থাকছে বিস্তারিত। বিশ্বকাপে অংশ নেয়া দলগুলো কে কার সাথে খেলবে, ফুটবলে সেটা ড্র ঘটা করে হলেও ক্রিকেটে তার বালাই নেই, ফিক্সচার হয় ম্যানুয়ালি। সেই 2012 সাল থেকেই ব্যাপারটা হয়ে আসছে। ভারত পাকিস্তান ম্যাচ যাতে কোনোভাবেই মিস না হয়, সেটার জন্যই এই ব্যবস্থা। সবই হয় আসলে টাকার জন্য। কিন্তু এবার সব পরিকল্পনা হয়ে গেছে ভণ্ডুল। তার একটা দারুণ টাইমলাইন অবশ্য আছে। প্রথমে মোস্তাফিজকে আইপিএল দল কলকাতা নাইট রাইডার্স থেকে রিলিজ করা, তারপর নিরাপত্তা সংক্রান্ত বাংলাদেশের যৌক্তিক দাবি না মেনে টাইগারদের বিশ্বকাপ থেকে ছিটকে ফেলা, আর তারপর বাংলাদেশের পাশে দাঁড়াতে ভারতের সাথে সেই ব্লকবাস্টার ম্যাচটা বয়কট করার সিদ্ধান্ত পাকিস্তানের। নাটকীয়তার আরো অনেক বাকি, কারণ পাকিস্তান এখনো নিজেদের অবস্থানে অনড়। ঘোষণা এসেছে খোদ প্রধানমন্ত্রীর তরফ থেকে, সরকার কিছু করলে সেখানে আর কোনো বাগড়া অর্থাৎ জরিমানা বা এ ধরনের শাস্তির কথা ভাবতে পারে না আইন অনুযায়ী আইসিসি। ভারত আর তাদের গৃহপালিত আইসিসির লোলুপ দৃষ্টি ছিল এই ম্যাচ নিয়েই। ব্রডকাস্টাররা অন্তত 300 কোটি রুপি আয়ের টার্গেট সেট করেছিল, কিন্তু সেটা আর হচ্ছে না। অথচ 2016 সালের পর এই প্রথম টি-20 বিশ্বকাপের আয়োজক হয়েছে ভারত। যে টুর্নামেন্ট 2 বছর পর পর হয়, তার ক্ষেত্রে এটা বেশ দীর্ঘ গ্যাপই বলতে হবে। এবার তাদের কো-হোস্ট শ্রীলঙ্কারও হচ্ছে দীর্ঘ অপেক্ষার অবসান। 14 বছর পর এই ইভেন্ট আয়োজন করছে তারা। এই লম্বা সময়ে ক্রিকেটের ইকোসিস্টেমটাই যে বদলে গেছে। উপমহাদেশের কন্ডিশনে এবারে 20 দলের লড়াই, সবাই এটার সাথে একটু সময় নিয়ে মানিয়ে নিতে চাইবে, কারণ একবার পিচ মিসরিড করলেই ম্যাচ বেরিয়ে যেতে পারে হাত ফসকে। ফেব্রুয়ারি মার্চে টুর্নামেন্ট মাঠে গড়ানো মানে এবারের ক্রিকেটারদের জন্য ক্লান্তি থাকাটাই স্বাভাবিক। লম্বা সিজন শেষ করে তবেই বিশ্বকাপ খেলতে নামতে হচ্ছে। অস্ট্রেলিয়ার কথাই ধরুন, প্যাট কামিন্স ও জস হ্যাজেলউড এরই মধ্যে ছিটকে গেছেন তাদের বিশ্বকাপ ক্যাম্পেইন থেকে। কারণটা আর কিছুই নয়, ইনজুরি। কপাল ভালো, আসরের প্রথম দিনেই অজিদের নামতে হচ্ছে না খেলতে। যদিও 3 আলাদা ভেন্যুতে 6 দল নামছে লড়াইয়ে। কলম্বোয় বাংলাদেশ সময় সকাল 11:30টায় পাকিস্তান খেলবে নেদারল্যান্ডসের বিপক্ষে। বাংলাদেশের জায়গায় এবারের আসরে কোয়ালিফাই না করেও সুযোগ পাওয়া স্কটল্যান্ডও একই দিন খেলতে নামবে। কলকাতার ইডেন গার্ডেন্সে বিকেল 3:30টায় তারা লড়বে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। আর ওয়াংখেড়েতে স্বাগতিক ভারতের ম্যাচটা শুরু সন্ধ্যা 7:30টায়। ওদের প্রতিপক্ষ যুক্তরাষ্ট্র। অবশ্য দলটার নামেই কেবল ইউএসএ। তাদের মাত্র 4 জন যুক্তরাষ্ট্রে জন্ম নিয়েছেন। 11 জন ফার্স্ট জেনারেশন ইমিগ্রেন্ট বাবা মায়ের সন্তান। ওই 11 জনের সবাই পাকিস্তানে জন্মেছেন। ক্যাপ্টেন মোনাঙ্ক প্যাটেল সহ 4 জনের জন্ম ভারতে। যদিও পিটিআইকে দেয়া সাক্ষাৎকারে মোনাঙ্ক বলছেন, কোনো ভারতীয় বা পাকিস্তানি না, এখন তারা কেবলই যুক্তরাষ্ট্রের প্রতিনিধিত্ব করছে। এবার বিশ্বকাপে দলের সংখ্যা বাড়ায় অবশ্য বেড়েছে এমন ইমিগ্রেন্ট ক্রিকেটারের সংখ্যাও। খালিদ জামিল, ৭১।
সাকিবের মতো মাথা আর কারো নাই বাংলার ক্রিকেটে। এখনো সাদা বলের ক্রিকেটে তার দেয়ার আছে অনেক কিছু। সুপার অলরাউন্ডারের দেশে ফেরার ইস্যুটা আলোচনায় আসার পর এমনটাই বলছেন খালেদ মাহমুদ সুজন। সাবেক অধিনায়ক ও সাবেক এই বোর্ড পরিচালকের মত, দেশের মাঠ থেকে অবসর নেওয়াটা ডিজার্ভ করেন সাকিব আল হাসান। সাইফুল রূপকের রিপোর্ট। সাকিবের মতো মাথা তো বাংলাদেশ ক্রিকেট এখন কারোরই নেই, আসলে সত্যি কথা। শুধু কি ওই ক্ষুদে ভক্ত? ক্রিকেটার সাকিবে কে মুগ্ধ নয়? খেলার মাঠে তার অসাধারণ মাথার চাল, বারে বারে প্রতিপক্ষ হারায় তাল। মাঝে রাজনীতির ময়দানে নেমে সাকিবই হলেন বেহাল। বছর দেড়েক ধরে দেশের বাইরে, হতাশার অন্য পিঠে নতুন করে উকি দিচ্ছে আশার আলো। লাল সবুজ জার্সিতে আবার জ্বলে উঠবেন সাকিব আল হাসান। বুলবুলরা চেষ্টা চালাচ্ছে, অপেক্ষার অবসান কি হবে মার্চেই? সেই সাকিবকে নিয়ে এখন নতুন করে আলোচনা হচ্ছে যে সাকিবকে দেশে ফেরানো, মার্চে পাকিস্তানের বিপক্ষে খেলানোর চিন্তাও অনেকে করছে। কিভাবে দেখেন? ইলেকশনের পরে অনেক কিছুর রদবদল হবে, তখন এই বোর্ডের কজন থাকে বা বোর্ডই থাকে কিনা বা কি হয় না, ওটা তো আমরা কেউ জানি না। তো তারা চেষ্টা করছেন, কিন্তু এই শেষ বেলাটা এসে চেষ্টা করলেন। এটা অনেক আগে চেষ্টা করলে তাহলে আমার মনে হয় যে আরও ভালো হতো। তারপরও নেভারদ্যালেস যদি সাকিব আসে, সেটা বাংলাদেশ ক্রিকেটের জন্যই ভালো হবে। আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল 19.5 বছর আগে, বয়সটা এখন 39 ছুঁই ছুঁই। বিদায় বলেননি কোনো ফরম্যাটকেই। কত শত জয়ের নায়ক, দেশের সর্বকালের সেরা ক্রিকেটার কি নিজ মাঠে প্রিয় আঙ্গিনা থেকেই অবসর নেওয়ার সুযোগ পাচ্ছেন? মতন খেলোয়াড়কে আমাদের এই সম্মানটা আমাদের দেওয়া উচিত, ঠিক না? অথবা আমাদের জাতিগতভাবে আমাদের অনেকে মতে বিভেদ থাকতে পারে, কিন্তু এক সাকিব কিন্তু বাংলাদেশকে এক করে দিয়েছিল। এটা সবসময় মনে রাখতো, এক সাকিবের পারফরমেন্স বাংলাদেশকে এক করে দিত। আমরা গর্ব করে বলতে পারতাম যে বিশ্বের সেরা অলরাউন্ডারকে বাংলাদেশের সাকিব আল হাসান। তো ওই একটা ছেলে যদি এরকম করতে পারে সারা দেশের মানুষের আমাদের উচিত তাকে সম্মানটা দেওয়া। তাই মনে করি তাকে সম্মানটা দেওয়া উচিত। সে যাতে চেয়েছে, সে ডিজার্ভ করে। আসলে সত্যি কথা, সে ডিজার্ভ করে। দেশের জন্য এত পারফরমেন্স এনে দিয়েছে, জয় এনে দিয়েছে, সে ডিজার্ভ করে দেশের মাটি থেকে রিটায়ার করা। তো সেরকম যদি একটা পরিবেশ তৈরি হয়, সেটাই দোয়া করি। আপনার কি মনে হয় যে সাকিব যদি দেশে আসতেও পারে, 2027-এর শেষের দিকে ওয়ানডে বিশ্বকাপ আছে আফ্রিকাতে, 2028-এ T20 ওয়ার্ল্ড কাপ আছে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডে, আপনার কি মনে হয় ওই দুই ফরম্যাটে, ওই দুইটা ইভেন্টের জন্য সাকিব সাস্টেইন করতে পারে? সাকিব মেন্টালি অনেক স্ট্রং ছেলে তো, আর ফিজিক্যালি ওর ফিটনেস অনেকে খুব ভালো ধরে রাখতে পারে। ও জানে ওর সম্বন্ধে খুব ভালো। তো হতেও পারে 28 আমি যাই না, 27 পর্যন্ত হয়তো হতেও পারে। 26 শুরু হলো মাত্র, তো 2 বছর যদিও বড় সময়, বাট তারপরেও সাকিব যেরকম প্রফেশনাল, ওর অ্যাটিটিউড যত প্রফেশনাল, তা আমার মনে হয় যে পারবে, আমার মনে হয় যে পারা উচিত। ক্রিকেট পাড়ায় জোর গুঞ্জন, মার্চে ঈদের আগেই পাকিস্তানের বিপক্ষে 3 ম্যাচের ওডিআই সিরিজে দেখা যেতে পারে সাকিব আল হাসানকে। সাইফুল রূপক, 71। মেয়াদ শেষ, কিন্তু নতুন মেয়াদে বিসিবির আস্থা লিটন দাসে। T20 ক্যাপ্টেন হিসেবে নতুন করে লিটনের সঙ্গে বিসিবি চুক্তি নবায়ন করতে যাচ্ছে। জানা গেছে লম্বা সময়ের জন্যই LKD-কে T20 দলের দায়িত্বে দেখতে চায় বোর্ড। নাহিদ বিন জসিম জানাচ্ছেন বিস্তারিত। বিদায় নেয়া 2025 সালে ইন্টারন্যাশনাল ক্রিকেটে লিটন বাংলাদেশের দ্বিতীয় সেরা ব্যাটার। 25 ম্যাচে 635 রান। ক্যাপ্টেন লিটনও ছিলেন দুর্দান্ত, দিয়েছেন সামনে থেকে নেতৃত্ব। পাকিস্তান, শ্রীলঙ্কা সহ 7 সিরিজের 4টাতেই জয়। বিশ্বকাপ ঘিরে LKD-র ছিল বড় স্বপ্ন। যে বিশ্বকাপ ঘিরে এত প্রস্তুতি, সেই বিশ্বকাপটাই শেষ পর্যন্ত মিস। T20 বিশ্বকাপ পর্যন্তই ছিল ক্যাপ্টেন লিটনের মেয়াদ। বিশ্বকাপ খেলা হয়নি, কিন্তু লিটনের ক্যাপ্টেন্সির মুনশিয়ানা ভুলে যায়নি বিসিবি। সব ঠিক থাকলে FTP অনুযায়ী চলতি বছরে বাংলাদেশ খেলবে 12টা T20। খেলাযোগ জেনেছে ক্যাপ্টেন হিসেবে লিটনেই বড় সময়ের জন্য আস্থা রাখছে বিসিবি। আজকে অন্তত বিশ্বকাপ নিয়ে কোনো কিছু বলা যাবে না, এবং বিশ্বকাপ নিয়ে আমরা কোনো আলোচনাও করব না। লিটন কুমার দাস আমার সঙ্গে আছেন, একটা শর্তেই তার এই ইন্টারভিউটা নিচ্ছি। লিটন দাস, কি নিয়ে আসলে আলাপ করা যায়? T20 ক্যাপ্টেন আমাদের সঙ্গে আছেন, একটু জিজ্ঞেস করি, শুরুতে আপনাকেই জিজ্ঞেস করি, কি নিয়ে আলোচনা করা যায়? জিজ্ঞেস করতে পারেন আজকের দিন কেমন গেল আমার। ওকে, ফাইন। সোফার আপনার কাছে কি মনে হয়, আপনি যখন ক্যাপ্টেন হয়েছেন, আপনার ভালো লাগার জায়গা কোনটা, যে আপনি এই জিনিসগুলো চেঞ্জ করতে পেরেছেন? আমি যে জিনিসটা অলওয়েজ বিলিভ করি, ক্রিকেটে খারাপ ভালো হবেই, তার সাথে সাথে আপনি প্লেয়ারকে কতখানি ব্যাক করতেছেন, এটা ভেরি ইম্পর্টেন্ট। কারণ আমি আমার ক্যারিয়ারে অনেকটা সময় গেছে এমন যে কিছু ভালো ইনিংস গেছে, কিছু খারাপ ইনিংস গেছে। তো একটা যখন ইনিংস খারাপ যায়, তখন ওই প্লেয়ারটা তার মাথায় কি চলে, এই জিনিসটা আমি খুব ভালো জানি। তো আমি যেই সব জিনিস জানি, আমি চেষ্টা করছি ওই প্লেয়ারগুলো যখন ওই পরিস্থিতিতে পড়ে, তাদের জন্য ডিমোরাল না হয়ে যায়, তাদেরকে ওই সাপোর্টটা দেওয়া আমি চেষ্টা করেছি। আপনি কোন জিনিসটা আসলে করতে পারলে আপনার কাছে মনে হবে ক্যাপ্টেন্সিটা
আপনি করে তৃপ্তি পাচ্ছেন বা তৃপ্ত হয়ে ক্যাপ্টেন্সিটা ছাড়তে পারছেন? আমার কাছে মনে হয় বাংলাদেশ টিমের উচিত যতদিনই যারই আন্ডারে আমরা খেলি না কেন সবাই ফেয়ারলেস ক্রিকেট খেলা, আর টপ লেভেলের ক্রিকেট খেলতে গেলে আপনাকে ফেয়ারলেস ক্রিকেটই খেলতে হবে। বিশ্বকাপ খেলা হয়নি, কিন্তু দুধের স্বাদ ঘোলে মেটানোর অদম্য বাংলাদেশ টি-20তে লিটন ধূমকেতুর জার্সিতে দুরন্ত। প্রথম ম্যাচে নট আউট 65, দ্বিতীয় ম্যাচে 43। অবস্থা যাই হোক, নতুন বছরে লিটন পেছনে ফেলতে চান ফেলে আসা 2025-কে। আমার কাছে মনে হয় 2026 সালে অনেকগুলো গেম আছে অ্যাজ এ হোল বাংলাদেশ ক্যালেন্ডারে। তার ভিতর টেস্ট আছে অনেকগুলো, ওয়ানডে ফরম্যাটে অনেকগুলো ওয়ানডে আছে এবং টি-20তে 9-10টার মতন টি-20 আছে। তো আমার মনে হয় প্রত্যেকটা ফরম্যাটেই চেষ্টা করব নিজের বেস্ট ক্রিকেটটা খেলার। নাহিয়ান বিন জাসিম, 71। এই ছিল এখনকার খেলা যোগে। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। 71-এর সাথেই থাকুন।